ওকে উঠতে দেখেছো আশেপাশে? না স্যার, কেউই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল, চারপাশটাও পরিষ্কার ছিল, আর উনি ওনার রাইড এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম না কি হলো, একদম দড়াম করে নিচে এসে পড়লেন। এই যে ক্ষতটা দেখছো, আমার মনে হচ্ছে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছিল, হয়তো কোনো রাইফেল দিয়ে। হ্যাঁ, রাইফেলই হবে, কারণ যে হাইটে এই উড়ানটা উড়ছিল ওখান থেকে তো কোনো শার্প শুটারই গুলি চালাতে পারে, কোনো রাইফেল দিয়ে। এখানে আশেপাশে কাউকে বন্দুক বা রাইফেল নিয়ে দেখেছিলে কাউকে? এখানে বন্দুক আনা অ্যালাউ নয় স্যার। আপনি আসল বন্দুকের কথা বলছেন স্যার? পুজোর ক্যাপ বন্দুক ফাটানোরও অনুমতি নেই। আপনারা কাউকে দেখেছেন এখানে? না ম্যাম। না তো। না না ম্যাম। আচ্ছা আলিয়া, আপনি যখন এখানে এলেন রনির সাথে, আপনার কাউকে সন্দেহ হয়েছিল? মানে কেউ আপনাদের ফলো করছে, এমন কোনো লোক যে গন্ডগোলের মনে হচ্ছে? না স্যার, এরকম তো কেউ ছিল না। তাহলে কি গুলি আকাশ থেকে চলেছিল নাকি? স্যার আমি তো বললাম, রনি স্যারের আশপাশে তো কেউই উড়ছিল না, তাহলে আকাশ থেকে গুলি চালালো কে? হ্যাঁ স্যার, আকাশে কেউ ছিল না। আপনি চাইলে এই ফুটেজগুলো চেক করতে পারেন, এখানে কেউ নেই ওর সাথে। এই ফুটেজে তো রনির আশেপাশে তো দূরে দূরেও কাউকে দেখা যাচ্ছে না। স্যার, নিচে থেকে ওপরে তো কেউ গুলি চালায়নি। ইনি বলছেন যে যখন ও ওপরে উঠছিল কেউ ওর আশেপাশে ছিল না, ওপর থেকেও কেউ গুলি করতে পারবে না। আমার মাথায় এটা ঢুকছে না, কে কোথা থেকে গুলি চালালো আর কিভাবে, বুঝতে পারছি না স্যার। অদ্ভুত ব্যাপার তো, ওর কোনো শত্রু নেই, তাহলে ওকে খুন করার জন্য এরকম প্ল্যানিং কে করতে পারে? কেসটা খুব জটিল মনে হচ্ছে। কোনো বাঁকা লোককেই এখানে পাঠিয়ে দিই, বাঁকা প্রমাণ, হয়তো সে কিছু পেতে পারে। আরে বাহ, আজকে আপনারা দুজনে এমন ভাবে কাজে ডুবে আছেন যে মনে হচ্ছে যে অনেক প্রমাণ আমাদের হাতে দিয়ে আমাদেরকে পাঠাবেন এখান থেকে। অনেকগুলো প্রমাণ। হ্যাঁ, আর যদি একটাও না পাওয়া যেত? সোজা করে বলো না, কোনো প্রমাণ পাওনি, খুঁজে দেখোনি? ডক্টর সালুকে ওই গুলির ব্যাপারে কিছু জানতে পারেননি? আপাতত এইটুকু জানতে পেরেছি ভাই, ওপর থেকে কোনো ইউএফও গুলি চালিয়েছে। শালুকে তুমি না কোনোদিনই সোজাসুজি করে কথা বললে না। আরে এটা কি, এটা বোঝাও, আমাকে বোঝানোর জন্য এরকম করছো? হ্যাঁ, বলো। এ দেখো বস, রনি মাটি থেকে 3000 ফুট উঁচুতে উঠছিল, আর ওর গুলিটা লেগেছে তার ওপর থেকে প্রায় 1000 ফুট উঁচু থেকে। আর এই গুলিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে গায়ে লেগেছে। আমার তো ভেবেই কেমন যেন মাথাটা ঘুরছে। আকাশের উপর থেকে কে গুলি চালাতে পারে ওর উপর? এটা কিভাবে সম্ভব? এখনো হয়নি, আরো বাকি আছে বস। এই গুলিটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে। ভারী অবাক কাণ্ড, তাই না দয়া? 3 কিলোমিটার দূর থেকে গুলি চালানো হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রনির গলার ভেতর ঢুকে যায় আড়াআড়ি। তার মানে রাইফেলটা খুব পাওয়ারফুল ছিল মনে হয়। একদম ঠিক বস, রাইফেলটাও পাওয়ারফুল ছিল, আর গুলি যে চালিয়েছে তারও হাতটা পাকা। এত উঁচুতে হাওয়া খুব জোরে প্রবাহিত হয়, আর টেম্পারেচারও কম বেশি হতে থাকে। তবুও লক্ষ্যটা মিস করেনি, একদম নির্ভুল পয়েন্টে গিয়ে লেগেছে। গুলি যে চালিয়েছিল খুব পাকা খেলোয়াড়, ডক্টর, সব শুটার। একদম। আর এইরকম শার্প শুটার সহজে তো পাওয়া যায় না যে এই কাজটা করে দেবে। কিন্তু স্যার, আমরা সমস্ত ভিডিও দেখেছি। যখন রনি আকাশে ছিল তখন ওর আশেপাশে কোনো প্যারাসুট বা চপার ছিল না স্যার, আকাশ একদম পরিষ্কার ছিল। সেটাই তো বুঝতে পারছি না যে ওই কিলার কোথা থেকে গুলিটা চালিয়েছিল, অথচ আকাশটা পরিষ্কার ছিল। ও কি মেঘের আড়ালে লুকিয়েছিল? আর স্যার ওই গুলিটার থেকে কি জানতে পারলাম? কিচ্ছু পাওয়া যায়নি পুরবি। আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টের পুরো ডেটা চেক করেছি, এরকম গুলির তো কোনো রেকর্ডই নেই। স্যার, এই গুলিটা নিশ্চয়ই কাস্টমে বানানো হয়েছে। হ্যাঁ, নিজের মতন গুলিটা বানিয়েছিল।
এমন গুলি যেটা 3 কিলোমিটার দূর থেকে চালানো যায় আর সোজা গিয়ে টার্গেটে হিট করে। আর স্যার এই গুলিটা যখন এত শক্তিশালী তো এর রাইফেলটাও বেশ স্পেশাল হবে। হ্যাঁ, এক কাজ করা যাক, গুলিটাকে ব্যালিস্টিক ডিপার্টমেন্টে যাচাইয়ের জন্য পাঠাই, দেখি কি রিপোর্ট আসে। আর সে যেই হোক, এত উপরে চলে গিয়েছিল খুন করার জন্যে, এবার ওকে তো মাটিতে নামতেই হবে। ব্রাদার, উই ক্যান ডু ইট। আরে ইয়ার গুরু, আর চলতে পারবো না, খুব হাঁপিয়ে গেছি আমি। ব্যাস নবীন, আর বেশি দূর নয়, 3000 ফিট চড়ে ফেলেছি, পাশেই আছে। উই ক্যান ডু ইট, কাম অন। এমন মনে হচ্ছে যে রনির মার্ডারের ফটোকপি দেখছি। 3000 ফিট উপরে ঠিক ওরকমই গুলি মেরেছে মাথার পেছনে। একেও একইভাবে গুলি চালিয়েছে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করছিলেন, এই হিতেনের পিছনে কেউ কি ছিল? না স্যার, হিতেনই সবার পিছনে ছিল স্যার। স্যার এই দেখুন ফুটেজ। স্যার স্যার এটা ওই জায়গায় যেখানে এই সব কিছু হয়েছে। অদ্ভুত তো, পিছনে তো খোলা আকাশ রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখান থেকে গুলি করা যায়। তাহলে ওর গুলি লাগলো কি করে? দুটো কেসেই ধরা যাচ্ছে না যে গুলি কোথা থেকে চলেছে। স্যার একদম ঠিক বলছেন, আকাশ থেকে কোনো কাক বা পায়রা কি করে গুলি চালায়? এই গুলিটা চালালো কে? আর এই দুটো গুলি 24 ঘন্টার মধ্যেই চলেছে। আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা, এই হিতেন কি কাজ করতো? স্যার ও কলেজ স্টুডেন্ট ছিল স্যার, মুম্বাই গ্র্যাজুয়েশন করতে এসেছিল স্যার। ট্রেকিং এর অনেক শখ ছিল। অভিজিৎ, বুঝতে পারছি না যে কেউ একজন কলেজ স্টুডেন্টকে মারার জন্য এত প্ল্যান করবে কেন। সেটাই তো, প্রথমে রনি আর এখনই হিতেন। তবে আকাশ থেকে তৃতীয় গুলিতে অন্য কেউ মারা যাওয়ার আগে এই খুনিকে ধরতেই হবে খুব তাড়াতাড়ি। গত 24 ঘন্টায় 2টো খুন হয়েছে, দুটোই যুবক, আর দুজনকে মারার পদ্ধতিও অদ্ভুত। অদৃশ্য খুনি। স্যার দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে। মাটি থেকে 1000 ফুট ওপরে মেরেছে স্যার। কিন্তু স্যার ভাবার বিষয় এটাই যে খুনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টের সময়টাই কেন বাঁচলো এদেরকে মারার জন্য? ও তো ওদের যে কোনো সময় মারতে পারতো। এত লম্বা প্ল্যান দুটো বাচ্চাকে মারার জন্য? শুধু প্ল্যানিংটাই বড় ছিল না দা, গানটাও বড় ছিল। এই যে এইরকম। এটা কি রাইফেল স্যার? এটা হলো PX-65 রাশিয়ান গান। এটা লং রেঞ্জ। এইরকম বন্দুক দিয়ে মারা হয়েছে। ডক্টর সালুকে, এই বন্দুকটা দিয়ে 3 কিলোমিটার দূরে টার্গেটে কি হিট করা যায়? হ্যাঁ ফ্রেডি, শুটিং রেঞ্জে আমি এটা ট্রাই করে দেখেছি। এর রেঞ্জ 3 কিলোমিটারের বেশি আছে। এরকম বন্দুক তো হয় মিলিটারিদের কাছে থাকবে, আর না হলে উগ্রপন্থীদের কাছে। ঠিক বলেছো বস। আর সেই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র মার্ডারের ব্যাপার নয়, বড় ধরনের অপরাধ হতে চলেছে, লার্জ স্কেলে। স্যার একটা কাজ করো, দিল্লিতে যাও আর ইন্টেলিজেন্স ব্যুরো থেকে খোঁজ নাও যে এরকম বন্দুক
কাদের হাতে থাকতে পারে আর সেটা কিভাবে? এই সমস্ত খুন এই রাইফেল দিয়েই হয়েছে। আর আপনারা তো জানেনই, এরকম হাই প্রোফাইল রাইফেল তো সবার কাছে থাকে না। আপনি একদম ঠিক বলছেন স্যার। আর যেটা আমাদের দেখা দরকার সেটা হলো এই রাইফেলটা যদি কেউ কিনতেও চায় তাহলে কিনতে পারবে না। এটা একটা কিংবা দুটো পিসে বিক্রি হয় না, বড় অ্যালটমেন্ট হয় এগুলোর। তাহলে কয়েক বছর আগে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার মধ্যে এই ধরনের রাইফেল ইউজ হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের কোনো আতঙ্কবাদী গ্রুপের উপর সন্দেহ হয়? আগে হ্যাঁ স্যার, যদি আমাদের সন্দেহ ঠিক হয় তাহলে আমরা জানি যে এর পেছনে ঠিক কার হাত আছে। কার? এই অঞ্চলেই কিছুদিন আগে আমাদের আর্মি অনেক অস্ত্র আটক করেছিল। ওই অস্ত্রের মধ্যে এই রাইফেলটাও ছিল। হ্যাঁ প্রতাপ, স্যার, সমস্ত আতঙ্কবাদী মরে গেছে, ওদের মধ্যে একজন পালিয়ে গেছে, তবে আমরা সমস্ত হাতিয়ার আটকে নিয়েছি। ওয়েল ডান প্রতাপ। স্যার, আর যে টেররিস্টরা পালিয়ে গেছে তাদের সম্পর্কে সমস্ত পোস্টকে অ্যালার্ট করে দাও। তাহলে এই কাজ ওই আতঙ্কবাদীর হতে পারে যে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী এই আতঙ্কবাদী গ্রুপ খুব বড় একটা কিছু করতে চলেছে। বোধহয় এটাই সেটা শুরু। এই দুটো অপরাধ সাধারণ কোনো খুন নয়, এটা নিশ্চয়ই কোনো বড় সড় ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতী আক্রমণ ঘটতে চলেছে। হ্যাঁ স্যার। আর এই খুনগুলোকে আটকানোর জন্য প্রথমে আমাদের আকাশ থেকে চলা গুলির রহস্য ভেদ করতে হবে স্যার। আর এই রহস্যের কিনারা করার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই আতঙ্কবাদীরা রনি আর হিতেনের মতো সাধারণ লোকের হত্যা কেন করলো। আচ্ছা, এমন কি কমন আছে এই দুটো কেসে? স্যার, দুটো মার্ডারই আকাশে হয়। দুবারই গুলি উপর থেকে চালানো হয়েছে, পুরো পাওয়ারফুল রাইফেল দিয়ে। এটা প্রফেশনাল শার্প শুটারের কাজ হবে। আর স্যার, এই দুটো কেসেই কোনো ভ্যান্টেজ পয়েন্ট নেই, আর এমন কোনো জায়গা নেই যেখানে বসে খুনি এই দুজনকেই গুলি করতে পারে। তেমন কোনো জায়গা ছিল না, তেমন কোনো জায়গা ছিল না। খুন করার এটাই মূল কারণ নয় তো? তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে খুনির কাছে বসে গুলি চালানোর কোনো জায়গা ছিল না, আর ও এটা শিওর হতে চেয়েছিল যে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয়, সেই জন্যই ও এদের উপরে প্র্যাকটিস করছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। সে গুলি ছোড়ার প্র্যাকটিস করছিল। তার মানে স্যার, ওর আসল টার্গেট অন্য কেউ? স্যার, যদি কোনো ভ্যান্টেজ পয়েন্ট নাই থাকে তাহলে ও গুলি চালাচ্ছিল কোথা থেকে? পঙ্কজ, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা এটা বলো, আমরা মানুষ ডানা ছাড়া আকাশে কিভাবে ওড়ে? স্যার, এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে। ব্যাস, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু স্যার, ওখানে ওই ক্রাইম সিনে আকাশের ওপর কোনো চপার তো ছিলই না স্যার, না কোনো কেবল কার ছিল ওখানে। তাহলে অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। অভিজিৎ, ম্যাপটা বের করো, ওই এলাকার চারপাশটা ভালো করে দেখো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা। এমন কিছু আছে নাকি যেখান থেকে মানুষ হাওয়ায় উঠতে পারে? জঙ্গল আছে, আর হ্যাঁ, দুটো হট এয়ার বালুন রেঞ্জও রয়েছে। একটু দেখো তো, যেখানে খুন হয়েছিল সেখান থেকে এটা কতটা দূরে? স্যার, এই দুটো 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তাহলে একটা কথা তো কনফার্ম, খুনি ওখানে হট এয়ার বেলুনে বসেছিল, আর সেখান থেকেই ও গুলি চালিয়েছিল 3 কিলোমিটার দূর থেকে। স্যার, কেউ যদি হট এয়ার বেলুনে চড়তে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, এমনি কেউ যেতে পারে না। কোনো ব্যাপার না, তোমরা ওই হট এয়ার বেলুনের অফিসে গিয়ে খোঁজ নাও যে এমন কোন টুরিস্ট ছিল যে ওই দুটো দিনে ওই দুটো হট এয়ার বেলুনে ঘুরেছিল। এটা টোটাল 12 জনের লিস্ট আছে যারা সেদিন হট এয়ার বেলুনে বসেছিল। কিছুজন একা বসেছিল, কিছুজন গ্রুপ বানিয়ে বসেছিল। তোমার কি মনে আছে এদের মধ্যে কতজনের কাছে কোনো জিনিস বা ব্যাগ ছিল? বা কোনো সন্দেহজনক কাউকে দেখেছো? না, বদমাস তো কাউকে লাগছিল না, কিন্তু একজন বয়স্ক আন্টি ছিলেন, পিঠে একটা ব্যাকপ্যাক ছিল, আর চোখে চশমা আর মাথায় টুপি পরেছিলেন। হ্যাঁ, আমরাও অবাক ছিলাম যে এই বয়সে এই সব ট্রাভেলিং এর ইচ্ছা। আর যখন ফটো তোলা হচ্ছিল উনি লজ্জা পাচ্ছিলেন আর নিজের মুখ লুকোচ্ছিলেন। রবি, এই
বয়স্ক আন্টি শার্প শুটার শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, আমি এখানে পাইলট। 25শে ফেব্রুয়ারি স্যার সব মিলিয়ে আমি 6 জনকে এয়ার বেলুনে চাপিয়েছি স্যার, আর 2 জনকে দিনের স্যার। আচ্ছা, তাদের মধ্যে কেউ মানে গন্ডগোলের লোক মনে হয়েছিল, কিংবা যার কাছে কোনো জিনিসপত্র ছিল? স্যার এরকম তো কেউ ছিল না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ ছিল, জানি না কারো বারবার চিৎকার করছিল। হয়তো ওর মুড খারাপ ছিল বা খিটখিটে ধরনের ছিল। ওনার হাতে কোনো কিছু ছিল? জিনিস তো ছিল না। হ্যাঁ, একটা লাঠি নিয়ে হাঁটছিল। লাঠি নিয়ে হাঁটছিল? এই, তোমাদের সাহস কি করে হলো আমার ছবি নেওয়ার, আমাকে জিজ্ঞেস না করে? কিছু ভদ্রতা আছে না নেই? ওরাও ওগুলো ওরাও। আচ্ছা, ফটো তোলার জন্য রেগে গেছিল? কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? লোক হট এয়ার বেলুনে তো প্রতিদিন বসে না, তাই না? তারা নিজেরাই ফটো তুলতে চায়, যাতে এই স্মৃতিকে তারা সারা জীবন রাখতে পারে। আর কোনো বিশেষ কথা মনে আছে ওর ব্যাপারে? স্যার জানি না বলাটা ঠিক হবে কিনা। না না, বলো, যেটা মনে আছে খুলে বলো। ওনাকে হাঁটতে দেখে মনে হচ্ছিল না যে ওনার লাঠির প্রয়োজন আছে, কিন্তু তাও উনি লাঠি নিয়েই চলছিলেন। আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু জানতে পারলে? স্যার, এখানে একজন বয়স্ক মহিলা এসেছিল, আর তার হাতে একটা ব্যাকপ্যাকও ছিল। আর হ্যাঁ, ওই মহিলা ছবিও তুলতে চাইছিল না। আচ্ছা, এখানেও একজন বুড়ো লোক এসেছিল হট এয়ার বেলুনে চড়তে লাঠি নিয়ে, আর তারও ফটো তোলায় আপত্তি ছিল। স্যার, এই বয়স্ক মহিলা আর বয়স্ক লোক একই ব্যক্তি নয় তো? ওই শার্প শুটার, ওর ব্যাগে আর ওর লাঠিতে ওই রাইফেলটা ছিল যা দিয়ে খুন করেছে। আর স্যার, দুদিনই এ একাই ওপরে গিয়েছিল, কারণ যদি অন্য টুরিস্টের সাথে যেত তাহলে রাইফেল সেট করতে আর টার্গেট সেট করতে প্রবলেম হয়ে যেত। না পুরবি, আমার মনে হচ্ছে একলা যায়নি। মানে? মানে ওই হট এয়ার বেলুন চালানো আর সঙ্গে এই রাইফেলটা চালানো, দুটো কাজ একসঙ্গে করা মুশকিল। ওই হট এয়ার বেলুনের পাইলটও ছিল সঙ্গে। মানে স্যার, এই অপরাধে পাইলটও যুক্ত? একটা কাজ করো, ওই পাইলটটাকে ধরো তাড়াতাড়ি। ওই দিন ওই বয়স্ক মহিলাকে বেলুনে উপরে কে নিয়ে গিয়েছিল? পাইলট কে ছিল? সঞ্জীব ছিল। এই এই পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না আমাকে মারতে পারবে না ওকে। এই এই সঞ্জীব! আরে, তো প্রাণ দেওয়ার জন্য একদম তৈরি ছিল। এটা কোনো ছোটখাটো মার্ডার নয় পঙ্কজ, অনেক বড় মিশন। যদি তাড়াতাড়ি আটকানো না যায় তাহলে বড় সড় বিপদ হবে। আচ্ছা গীতা, 24শে ফেব্রুয়ারি যে লোকটা গ্রুপে যেতে চাইছিল না, একলা যেতে চাইছিল, ওর পাইলট কে ছিল? কে নিয়ে গেছিল? সোলো ট্রাভেলারকে তো দিনেশ নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার দিনেশ, এতক্ষণ ধরে চুপ করে আছো, কিছু বলছো না কেন? তোমরা আমাকে ধরতেই পারবে না। এখন যমরাজ তোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মুডে নেই। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো, তোকে বেঁচে থাকতে হবে। চল। মারো, যত পারো মেনে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তোমাদের এই আইনের কমজোরি থাপ্পড়ে এত শক্তি নেই যে আমার অপরাধের মজবুত হাড়কে গলাতে পারবে, বুঝলে? তোমার ওপর যদি টর্চার করতেই হতো তাহলে ওর জন্য তো 2 মিনিটের কাজ আমাদের কাছে। কিন্তু তারপর মনে পড়ে তোমার পরিবারের কথা, তোমার বোন। পরের মাসে ওর বিয়ে না? কেমন লাগবে ওর যে ওর বিয়ে হচ্ছে আর বিয়ের পরে ওর ভাই এই পৃথিবীতে নেই? হ্যাঁ, আর তোমার মা প্রত্যেক মাসে খরচার জন্য টাকা পয়সা পাঠাও না? তোমার মৃত্যুর পর কে খেয়াল রাখবে তার? কিছু ভেবেছো এ ব্যাপারে? হ্যাঁ, না? চলো, এখনো সুযোগ আছে, রাজ সাক্ষী হয়ে যাও। কথা দিচ্ছি, তুমি জেলে যাওয়ার পরে তোমার মায়ের খেয়াল আমরা রাখবো।
সত্যি মানে পুরো খেয়াল রাখবে? পুরো খেয়াল? হ্যাঁ, তোমার মায়ের পুরো খেয়াল রাখা হবে। তুমি শুধু এটা বলো কার জন্য কাজ করো, তোমার বসের নাম কি? বলে দেবো? সত্যি বলে দেবো? হ্যাঁ বলো। আমি যার জন্য কাজ করি না, যে আমার বস স্যার, তার নাম হলো এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন, যাও ধরে নাও আর গ্রেপ্তার করে নাও তাকে। বলেছিলাম না আমি কিচ্ছু বলবো না, যা করার আছে করে নাও। সিআইডি কোথাকার। সিআইডি। বস বস। কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না। এখন না তোমাকে কিছু জিজ্ঞাসা করব, কিছু বলার জন্য তোমাকে আমরা জোর জবরদস্তিও করব না, কিচ্ছু করব না। শুধু একটাই কাজ করব, আমরা তোমাকে ঘুমোতে দেব না। শুতে দেবেন না? এমনিতেও আমি জেগে থাকলেও আমি আপনাদের কিছুই বলবো না। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলো না, কিন্তু আমরা শুতে দেব না তোমাকে। ওকে ভাই দয়া, আমি এটা শুনেছিলাম যে মানুষ কোনো কিছু না খেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, কিন্তু না ঘুমিয়ে কত কষ্ট হবে এই বেচারার। তোর বাঁচাটা খুবই মুশকিল, আমি এসব দেখতে পারবো না। সময় কাটানোর জন্য খুব ভালো হবে, তাই না? তোর জীবনের শেষ মুহূর্তগুলো তুই এই কাঁটার সঙ্গে গুনতে থাকবি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ঘুমোতে দিও না। ফ্রেডি স্যার, আরে কোথায় আছেন আপনি? যতক্ষণ না মুখ খুলবি চোখের পাতা এক করবি না, বুঝলি? 5 মিনিটের জন্য নয়। চল না, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট তো শুতে দাও। 1 সেকেন্ড। শোবো না, শোবো না, একদম শোবো না, শোবো না একদম। শোবো না আমি। এবারও ভেঙে পড়বে। সবকিছু বলতে বাধ্য হবে। বললু, বললু তুই শুবি না, ওঠ। এই ঘুমোতে চাস? আরে ওকে একটু ঘুমোতে দাও, কি প্রবলেম তোমাদের? ঠিক আছে, তোমাকে ঘুমোতে দেবো আমরা। আগে বলো যে তোমাদের গ্রুপের প্ল্যানটা কি? বলছি, আমার নাম দীনেশ নয়, আমার নাম বললু। দীনেশ নয় আমার নাম। আর আমাকে স্পেশালি এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। আর যে 2টো মার্ডার হয়েছিল না, ওটা প্র্যাকটিস ছিল। আমাদের আসল মিশন হলো ওকে মারা।
আর ওই যে ওকে কি যেন নাম, স্টিভ মার্টিন। ওই শান্তির দূত যে সম্প্রতি ভারতবর্ষে এসেছে দেশে শান্তির বার্তা নিয়ে, যাতে সমগ্র বিশ্ব এই বার্তাকে সমর্থন করে, যাতে উগ্রপন্থীরা শেষ হয়। এসিবি, আমরা চাই না যে আতঙ্কবাদ কখনো শেষ হোক। আর স্টিভ মার্টিন তো মরবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর আর যদি তোমরা বাঁচিয়েও নাও না, আমরা স্টিভ মার্টিনকে খতম করে দেবো একেবারে। আমাদের যে শার্প শুটার আছে না, একদম পাক্কা নিশানা তার। কোথায় মারবে ওকে আর কখন বল? ও যখন কনফারেন্সে ভাষণ দেবে না, ওটাই সব থেকে সঠিক ওটাই সব থেকে সঠিক সময়। ওটাই সব থেকে সঠিক সময় হবে। ওই সময় ওর আশেপাশে কোনো সিকিউরিটি থাকবে না। আর যে কনফারেন্সটা আছে না, ওটা বিল্ডিংয়ের ছাদেতে হবে। তো ওই হট এয়ার বেলুনেতে আমাদের শার্প শুটার যাবে আর ওখানেই গুলি মারবে। কনফারেন্স ঘন্টা খানেকের মধ্যে শুরু হবে, এখন তাড়াতাড়ি ওখানে আমাদের পৌঁছতে হবে। আরে তোমরা যতই চেষ্টা করে নাও, বাঁচাতে পারবে না ওকে। আর হ্যাঁ, তোমরা যদি বাঁচিয়েও নাও না, তাহলে আমরা আবার প্ল্যান করব, দ্বিতীয়বার মারবো। কে মারবে? কিরকম দেখতে ও? আরে আমি ওর মুখ দেইনি এখনো পর্যন্ত। যখনই আসে ছদ্মবেশে আসে। তোমরা কি একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, আমরা কি হট এয়ার বেলুনটা আটকাতে পারি না যতক্ষণ এই কনফারেন্স শেষ হচ্ছে? না ফেডরিক, এই সব কিছু বন্ধ করা যাবে না। আজকে আটকালে কালকে অন্যরকম প্ল্যান করবে। আজকের প্ল্যান আমরা জানি, আজই ওদেরকে ধরবো। সিআইডি মিস্টার স্টিভ মার্টিন কোথায়? ওপরে কনফারেন্স রুমে। ওর কাছে নিয়ে চলুন। আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এখানে 4টে বেলুন আছে। দুটো ওপরে আছে আর দুটো রেডি হচ্ছে। আমার সামনে যে বেলুনটা আছে স্যার, ওতে একটা কাপল আছে আর ওই ছেলেটার কাছে ব্যাকপ্যাক আছে। নজর রাখো ওদের উপরে। কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে, সবাইকে ফলো রেখো, ওকে? স্যার, ওদের বেলুন টেক অফ করেছে। হ্যাঁ, এই দুনিয়াতে টেরোরিজম কেন আছে, এই প্রশ্নটা আমাদের জানা দরকার। আর এই টেরোরিজম তখনই বন্ধ হবে যখন সব দেশ একসাথে ভাই ভাই হয়ে থাকবে। টেরোরিজমকে আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। দুজন মিউজিশিয়ানকে দেখছি, ওরার জন্য তৈরি হচ্ছে। ওদের হাতে গিটারের ব্যাগ আছে। এবার এটা বলা খুবই মুশকিল যে ভেতরে গিটার আছে নাকি গান।
স্যার আরও একটা লোক এসছে, ওর কাছে একটা ব্যাকপ্যাক আর একটা ক্রাচ রয়েছে। অপেক্ষা করা যাক। স্যার ক্যামেরা ক্রু এসেছে, ওদের কাছে আবার দুটো ব্যাগ। ক্যামেরা ক্রু? ওদের দিক থেকে নজর সরিও না, নজর রাখো ওদের উপরে। স্যার এখানে তো অনেক বেলুন উঠছে। সুইসাইড বম্বিং কি এটা? কেউ নিজের খুশিতে নিজের প্রাণ কি করে দিতে পারে? জীবন প্রেসিয়াস। ও নো, উই নিড টু রেসপেক্ট এতগুলো বলুন, এর মধ্যে আমরা যেটা খুঁজছি সেটা কোনটা? মনে হচ্ছে ছদ্মবেশে এসছে, মুখ দেখে গন্ডগোলের মনে হচ্ছে। না, ওই দুটোর উপর নজর রাখো। আমরা যেন সব সময় একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2। এটা তো গিটার। হচ্ছে কি এখানে? উপরে গিয়ে এরা মিউজিক বাজাবে নাকি? বাকি সমস্ত বেলুন তো চলে গেছে, একটাই আছে। মানে স্যার খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না। ক্যামেরা ক্রু? স্যার এ কোথায় গায়েব হয়ে গেল? স্যার এর কাছে তো রাইফেল রয়েছে, যেমনটা সালুমকে স্যার বলেছিল। অভিজিৎ, মিস্টার স্টিভ, ইউর লাইফ ইন ডেঞ্জার। আপনার জীবনের সংশয় আছে। তাহলে কি করবে? উই হ্যাভ আ প্ল্যান। থ্যাংক ইউ সিয়াজি। যদি আজকে আপনারা ঠিক সময় না আসতেন, আমি বেঁচে থাকতাম না। দেখুন, বিপদ কিন্তু এখনো কাটেনি, ঠিক আছে? এখনো খুনিকে ধরতে পারেনি, সেই জন্য বি সেফ, বি কেয়ারফুল। ওকে ফ্রেডি, পঙ্কজ, ওই বেলুনে নজর রাখো, চোখের বাইরে যেন না যায়। হ্যাঁ স্যার, আমরা বেলুনটাকে ট্র্যাক করছি।
হ্যাঁ পুরবী। গুড গুড জব, কংগ্রাটস। ওরা ধরা পড়েছে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, এখনই ধরা পড়ে গেছে। ইয়েস, ওয়েল ডান, ওয়েল ডান। সিআইডি অনেক বছর ধরে এই দেশের সেবা করে চলেছে, আর আজকে আরেকবার আপনারা একটা ভয়ঙ্কর টেররিস্টকে ধরেছেন। আজ আমরা একজনকে ধরেছি, এরপরে পুরো গ্রুপটাকে ধরে ফেলবো। মিস্টার স্টিভ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। এই সমাজে আপনার মতো মানুষদেরই দরকার, যারা আপনার মতো সাহসী আর সৎ। তাহলে তুমি ছদ্মবেশে রনি আর হিতেনকে মেরেছো? তোমার মতো একজন সব সুপার জেলের ভাত খেয়েও ফাঁসির অর্ডার আসার আগে পর্যন্ত। তোমার কি মনে হচ্ছে তোমরা আমাকে ধরে নিয়েছো তো স্টিভ প্রাণে বেঁচে যাবে? কখনো নয়। আমাদের ক্ষমতা এত বেশি যে তোমাদের আইন এটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে, কিন্তু আমরা শেষ হব না। শেষ হবে তোমাদের এই দেশ। শোন ছাড় পোকা, আমাদের দেশের উপর অনেকে খারাপ নজর দিয়েছে, আবার চলেও গেছে। জানিস আমাদের দেশ কত বছর স্বাধীন হয়েছে? ৭৪ বছর। আর এই ৭৪ বছরে আমাদের দেশের জওয়ানরা জানি না কত আতঙ্কবাদীকে মেরেছে। আজ তোর পালা, কাল তোর সঙ্গীদের পালা। আমাদের দেশ থাকবে, খুব ভালোভাবেই থাকবে। আর এই দেশ থেকে যদি কোনো জিনিস চলে যায়, সেটা হলো আতঙ্কবাদ। বুঝেছিস? আতঙ্কবাদ। আতঙ্কবাদী পিঠেই গুলি মারবি, আমরা এখানে গুলি খাই, এখানে। কিরে জুলি, রাজা কি মরে গেছে? কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই তো এমন ভাবে বলছিস যেন আমাকে ছাড়া মরেই যাচ্ছিস। আরে দিব্যি খেয়ে বলছি জুলি, ওরা সব জলের মতো। নেশার মতো নেশাওলি তুই, শুধু তোর মধ্যে। মিথ্যে বলতে চাইলে না অন্য কাউকে গিয়ে বল, জুলির কাছে নয়, বুঝলি? শোন, জুলিকে মিথ্যে বলে রাজা এবার মরবে নাকি? সত্যি দিব্যি খেয়ে বলছি জুলি। চল বলছি, চল। কোথায় নিয়ে চলেছিস আমাকে, পরীদের রানী? স্বর্গতে। আয় চল, তোকে আজ স্বর্গ দেখাবো।
আর কতটা যাবো জুলি? আরে ডার্লিং আয় না, ভেতরে আছে সে। তোর কোনো জবাব নেই জুলি, তুই তো যা ইচ্ছে তাই করতে পারিস। সাবাস আমার হিরোইন, সাবাস। তোর জন্য তো আমি প্রাণটাও দিতে পারি। চল এখন সাবাস যা। সাবাস। মাফ করবেন, আপনাকে খুব তাড়াতাড়ি ডাকলাম। আসলে ম্যাটারটাই খুব সিরিয়াস। আমি যখন পুরো ঘটনাটা জানতে পারলাম তখন শকড হয়ে গেছি। আরে ডিম ভুজিয়া বানিয়ে রাখ। আরে আমার রাজা, একটু বাইরে তো আয়। রাজা, দরজাটা খোল। আর কত অপেক্ষা করাবি আমাকে? রাজা দেখ, আমার সঙ্গে কিন্তু মজা করিস না। সাহেব, ওই রাজা আছে না আমার কাস্টমার, কতক্ষণ ভেতরে গেছে জানি না কেন দরজাই খুলছে না। রাজা, রাজা, রাজা সাহেব, আমার কিছু ঝামেলা মনে হচ্ছে। রঘু, দরজা ভাঙো। ও মাই গড! রাজা! এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। স্যার, গুলি এফোড় হয়ে গেছে। লোকটা এভাবে পড়েছে মানে গুলিটা এদিক থেকে চালানো হয়েছে। বুলেটটা এখানে কোথায় রয়েছে, ভালো করে চেক করো তো। স্যার, এই দেখুন স্যার। গুলিরই চিহ্ন। হ্যাঁ স্যার। কিন্তু গুলিটা গেল কোথায়? স্যার গুলি স্যার এখানে তো গুলি নেই। গুলি নেই? গুলি খুনি কোথাও নিজের সঙ্গে নিয়ে যায়নি তো? হতে পারে স্যার। এ লোকটা কে? স্যার, আমাদের কাস্টমার রাজা। কে মেরেছে গুলি? জানি না স্যার। তোমাদের এখান থেকে কেউ একটা গুলি করলো আর তোমরা বলছো জানো না? এর সঙ্গে অন্য কেউ ছিল? ও তো এখানে একলাই ছিল সাহেব। তুমি কি করে জানলে? স্যার, এ জুলির ফ্যান ছিল স্যার, রোজ দেখা করতে আসতো। আর এই মেকআপ রুম জুলিরই। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে যে এ এখানে কি করে পৌঁছলো। ও রুমে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। কার সঙ্গে? কার সঙ্গে দেখা করতে এসেছিল? তা তো আমি জানি না সাহেব, আমি তাকে দেখিনি। স্যার এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এ প্ল্যানিং করে রাজাকে মেরে দিয়েছে। না সাহেব, আমি মিথ্যে বলছি না, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না সাহেব, রাজা আমাকে বলেছিল যে রুমের পেছনের দরজা খুলে রাখতে, কেউ আসবে। ও এটাও বলেছিল যে ওই লোকটা এসে দরজার বাইরে একটা রুমাল রেখে যাবে যাতে বুঝতে পারা যায় যে ও এসছে। আর আমি গিয়ে রাজাকে বলে দেব। সাহেব, আমি তো তাই করেছি। আমি গিয়ে রাজাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, তারপর ওকে এখানে নিয়ে এলাম, তারপর আমি ফিরে গেলাম। স্যার, তাহলে যে লোকটা এখানে এসেছিল সেই হয়তো গুলি করেছে। কেউ গুলি চলার শব্দ শুনতে পেয়েছিলে? না স্যার। না সাহেব। খুব চালাক খুনি মনে হচ্ছে। পিছনের দরজা দিয়ে এলো, রুমাল রেখে জানিয়ে দিল যে ও এসছে, মেকআপ রুমে ঢুকে রাজাকে গুলি মারলো আর নিজের বুলেটটাও নিয়ে চলে গেল।
রাজা দেখা করার জন্য ডেকেছিল, তার মানে ওর কোনো চেনা পরিচিত লোকই হবে। কিন্তু বেচারা এটা বুঝতে পারেনি যে ওর ওই চেনা পরিচিত লোকটা এবার ওর মৃত্যু হয়ে আসছে। সারিকা, সালুকে তোমাকে কিছু বলেনি? স্যার উনি শুধু আমাকে এটুকুই বলেছেন যে ওনার আসতে আরো 1 ঘন্টা সময় লাগতে পারে। আরো 1 ঘন্টা? তাহলে আমাদের বলেনি কেন? আমরাও তাহলে 1 ঘন্টা পরে আসতে পারতাম। স্যার 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 কি কিছু বলেনি কেন? স্যার ঠিক বলতে পারবো না। আই এম সরি আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। কি বলবো যে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে ট্রাফিক আটকে গেছিলাম। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কি বৃষ্টি হচ্ছিল না? দেখো সালুকে, এই লাশটাকে আমরা বৃষ্টির মধ্যেই নিয়ে এসেছি, বুঝেছো? আরে ভাই, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যখনই বাড়ি থেকে বেরিয়েছি অমনি দেখলাম ভীষণ বৃষ্টি আর একটা গাড়ি উল্টে পড়ে আছে। ব্যাস, ট্রাফিক আমি আটকে গেলাম। আর আমিও তো জানতাম না যে তুমি এখানে লাশ নিয়ে বসে থাকবে। হ্যাঁ, কি হয়? কি হলো কি? হ্যাঁ, লাশটাকে দেখে চমকে গেলে কেন? হ্যাঁ, না না, আসলে আমি এর এই ক্ষতটা দেখে চমকে গেছি। কিন্তু স্যার এমন কি আছে এই ক্ষততে? হ্যাঁ বস, একটা কথা কিন্তু ঠিক, এর ক্ষতটা দেখো, দেখে মনে হচ্ছে যে একে কেউ খুব কাছ থেকে গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। ও হো 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 হো, আরে 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 আরে, একে তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, খুব কাছের থেকে। আরে এটা তো আমরা বুঝতেই পারিনি। দেখো সালুকে, অতটা বোকা নই, বুঝতে পারবো না যে ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। ভাই এমন একটা কথা বলো যেটা শুধু তুমি জানো, শুধু তুমি, বুঝেছো? বস, এরম কথা বলতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, সমস্ত টেস্ট করতে হবে না, প্লিজ। মানে তুমি কিছুই বলতে পারবে না, তাই তো? না, এখন তো দেখো সালুকে, একটা কথা মনে রেখো, এত বছরের মধ্যে এই এসিপি সালুকের কাছে এসে খালি হাতে ফিরে যাচ্ছে, খালি হাতে, বুঝেছো? এটা কি করে সম্ভব? একে কে গুলি মেরেছে? স্যার স্যার কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম নেই। স্যার আপনি কি ওকে চিনতেন? অদ্ভুত কথা বলছো সারিকা, আমি কি করে কে চিনবো? আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। আই এম ওকে। স্যার আর ইউ শিওর? হ্যাঁ, আই এম শিওর। এর মার্ডারের কি ডিটেলস আছে? হ্যাঁ স্যার, আমি বলছি। প্লিজ। ওকে। কি হচ্ছে? প্রবলেমটা কি? সকাল থেকে রাজার ফাইলের পেছনে পড়ে রয়েছো? হ্যাঁ, খুলছে না নাকি? স্যার এই ফাইলটা তো ব্লক দেখাচ্ছে। ব্লক দেখাচ্ছে মানে? এটা তো কোনোদিন হয়নি। জানি না স্যার, আমি পুরো চেষ্টা করে দেখে নিয়েছি কিন্তু এই ফাইলটা খুলছেই না। তার মানে রাজার ফাইল আমাদের কাছে আছে কিন্তু খুলতে পারছি না। এরকম হয়নি তো কেউ আবার এই রাজার ফাইল হ্যাক করেছে? হতে পারে স্যার, আজ পর্যন্ত সিআইডির কোনো ফাইল ব্লক হয়নি। না 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 না, নিখিল, ক্রাইম ব্রাঞ্চে ফোন করো আর ওদের রাজার ফাইলের ব্যাপারে বলো, আর খোঁজ নাও যে এই ফাইলটা কেন খুলছে না। স্যার, হ্যালো। এরকম তো এর আগে কখনো হয়নি। সিআইডির ডেটাবেসকে কেউ হ্যাক করে কি করে? স্যার দেখে তো মনে হচ্ছে এটা কোনো বড় ক্রিমিনালের কাজ। স্যার, হ্যাঁ স্যার, ওরা ফাইলের ব্যাপারেও কিছু বলছে না আর পাসওয়ার্ডও দিচ্ছে না। কি? কেন? কেননা এটা খুব সিক্রেট মামলা স্যার। আপনি আবার কে? বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ। বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ থেকে? এতে কি সিক্রেট ব্যাপার আছে? স্যার, যে লোকটির ফাইল আপনি ওপেন করবার চেষ্টা করছেন ও আন্ডার কভার কপ ছিল। কি? রাজা ক্রাইম ব্রাঞ্চের আন্ডারকভার অফিসার ছিল? স্যার ওর নাম রাজা নয়, রোহিত আর নীরজ, দুজনেই ড্রাগ র্যাকেট নিয়ে কাজ করছিল। রোহিত আর নীরজ? এই নীরজটাকে? নীরজও হলো আন্ডার কভার কপ। এই নীরজ এখন কোথায়? স্যার বলতে পারছি না। রোহিত?
রোহিত শেষবার ক্রাইম ব্রাঞ্চে কখন রিপোর্ট করেছিল? স্যার পরশু। পরশু? কোথা থেকে? ক্রান্তিচলের পিসিও থেকে। ক্রান্তিচলের পিসিও থেকে? একে কে মারতে পারে? স্যার, আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে? স্যার, কিছু হেল্প করব? না না, তুমি যা করছো করো। আর ইউ শিওর স্যার? 100% শিওর। যাও। ওকে। এটা কি করে সম্ভব? এই চুল যদি এর না হয় তাহলে আচ্ছা, এই চুলটা নো। ও মাই গড, আমার সন্দেহটাই ঠিক। স্যার, 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 আপনি কোথাও যাচ্ছেন? স্যার, স্যার সব ফাইল ডিলিট করে দিলেন, কিন্তু কেন? তাজা মাল 12 টাকা কিলো। তাজা মাল নিন তাজা মাল 12 টাকা কিলো। নিন তাজা মাল একেবারে তাজা। 12 টাকা কিলো, 12 টাকা, 12 টাকা, 12 টাকা কিলো, 12 টাকা কিলো, 12 টাকা কিলো। কি সাহেব, কি দেবো? আলু, কপি, টমেটো, ভিন্ডি কি দেবো বলুন? কি চাই আপনার বলুন? ওপর থেকে বৃষ্টি হচ্ছে, একদম তাজা মাল হয়ে গেছে সব। রাজাকে চিনিস? রাজা? কে রাজা? দেখ, তুই খুব ভালোভাবে জানিস রাজা কে। তাড়াতাড়ি বলে দে রাজা কোথায়। আরে কিছু নাই, লোকটাই জানি না কেন মাথা খারাপ করে দিচ্ছে। কি রাজা করছে, কি রাজা? আমি চিনি না কোনো রাজাকে। আরে জান। বল রাজা কোথায়, না হলে আমি তোকে। কি করবি তুই? কি করবি তুই? কি করবি? কি কেউ? আরে জানি না কোথা থেকে চলে আসে, মাথা খারাপ করে দেয়। তুই কি পাগল লাগে রে? হ্যাঁ, এক্সকিউজ মি, একটা
একটা কোনো শব্দ হবে না। তুই রাজার সাথে দেখা করবি না? চল, আমি তোকে রাজার সাথে দেখা করাচ্ছি। কে জানে ডিসবি সাহেব বাড়িতে আছে কিনা। গাড়িটা তো এখানেই আছে, তাহলে বাড়িতেই আছে। আরে ডিসিপি সাহেব দরজাটা কেন বলছে না? স্যার, একটা খুব জরুরি দরকার আছে। এই মালটা আবার কে রে? এটা কাজে দাদার সাথে দেখা করতে এসেছে। দাদার সাথে? হ্যাঁ। দাদা বিজি, বলে দে। তুই এখানে দাঁড়া, আমি দাদার সাথে কথা বলে আসছি। এই চল, হাত পরে তোল। কেন, কি হয়েছে? আরে গরম দেখাস না, হাতটা তোল। চল চল, ঘোর ঘোর ঘোর। একটা লোক এসেছে, রাজার খোঁজ করছে। কে এসেছে? সেসব তো কিছু বলেনি, কিন্তু রাজা রাজা বলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমিও তো দেখি রাজার জন্য কে দিওয়ানা। আরে লালটা মার। কি রে হিরো, রাজার সাথে কি কাজ? তোকে বলতে যাবো কেন? তুই রাজা নাকি? এই সালা, মাথা ঠিক আছে তো? আমাদের বস উনি, এক্ষুনি তোকে খাল্লাস করে দেবে। চল যায়, এরকম মাল অনেক দেখেছি। তুই যা, রাজা কি ডাক। সালাকে খাল্লাস করে দেবো। আরে বোঝা না একে, এসব বন্দুক বন্দুক আমি ভয় পাই না। এসব খেলনা দিয়ে বাচ্চারা আমাদের বাড়িতে খেলে। বস সালা বহুত ডায়লগ মারছে, কি করবো এই মালটার? চুপ করে থাক। রাজার সাথে কি কাজ আছে? টাকা নিতাম। কিসের টাকা? সেসব রাজা জানে, ডাক ওকে, আমার কাছে টাইম নেই। ভেবে নে কি তোর টাকা ডুবে গেছে? মানে? মানে এই রাজা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তো ধীরু থাকবে, ওর পার্টনার, ওই দিয়ে দেবে টাকাটা। কে দিল তাতে আমার কি এসে যায়? এবার তুই ঠিক বলেছিস। যা গিয়ে জুগনুবারে খোঁজ ওকে, ওখানেই পেয়ে যাবি ওকে। যা। তুই পিস্তলটা ভেতরেই রাখ, হ্যাঁ? গুলি চললে আওয়াজ হবে, তুই ভয় পেয়ে যাবি। হ্যালো, হ্যাঁ শোনো, ক্রান্তি চলে পুরো গ্যাং আছে, সব ড্রাগ এখান থেকে সাপ্লাই হয়, সব গ্যাং মেম্বার এখানেই আছে, সবাই একসাথে ধরা পড়বে। রেড করো, ইমিডিয়েট। ওই সরি, একটু বেশি হয়ে গেছে। আমি কোথায়? রোহিতের খুন হয়ে গেছে। তাড়াতাড়ি দেখা করো সিআইডি। রোহিত খুন হয়ে গেছে। কিছু জানতে পারলেন ডিলিটেড ফাইলের সম্পর্কে? হ্যাঁ ম্যাম, আমি চেক করছি, একটু তো টাইম লাগবে ম্যাম, একটু দাঁড়ান। আপনি আপনি প্লিজ একটু ওয়েট করুন, প্লিজ। কিন্তু আপনি একটু প্লিজ তাড়াতাড়ি করবেন। ওকে ওকে ম্যাম। স্যার ফোনটা তুলুন, কখন থেকে ট্রাই করে যাচ্ছি, স্যার ফোনটাও ধরছেন না। পেলে কিছু? হ্যাঁ না ম্যাম, কিছুই পাওয়া যাচ্ছে না, আর আর মনে হচ্ছে কিছু পাওয়াও যাবে না ম্যাম। আরে আরে, এটা কি করে হতে পারে? আপনি আবার একবার ট্রাই করে দেখুন না প্লিজ। আমি সব কিছু ট্রাই করে দেখে নিয়েছি ম্যাম। আই এম সরি ম্যাম। কি হলো সারিকা, কম্পিউটার ইঞ্জিনিয়ার এসেছিল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, না মানে তা নয়, কম্পিউটারে স্যার আসলে
সারিকা, হ্যাঁ না কি ব্যাপারটা কি? কিছু হয়েছে? না স্যার। আরে ওই সালুকে আবার কোথায় গেল? আবার বৃষ্টিতে ভিজতে গেছে? ডাকো ওকে। জানি না স্যার। জানি না মানে এটা কি? সালুকে কোথায়? সারিকা, সালুকে কোথায় গেছে? স্যার সালুকে স্যার এই রাজার বডিটাকে এক্সামিন করছিলেন, হ্যাঁ, তো ওনার জামা কাপড় থেকে উনি একটা চুল পেলেন। যখন এই চুলটাকে উনি টেস্ট করলেন তখন উনি জানতে পারলেন যে এই চুলটা রাজারই নয়। কার চুল ছিল সেটা? সেটা তো এখনো জানা যায়নি স্যার, কিন্তু তারপর উনি কম্পিউটারের সামনে এলেন আর আর কিছু একটা করতে থাকলেন আর 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 ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন স্যার, আর এখান থেকে বেরিয়ে চলে গেলেন। আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করলাম, ডাকলামও, কিন্তু উনি আমাকে কিছু না বলে এখান থেকে চলে গেলেন। তারপরে আমি যখন এই কম্পিউটারটা দেখলাম তো কিছু ফাইলস ডিলিট হয়ে যাচ্ছিল। স্যার সালুকে স্যার যাওয়ার সময় কিছু ফাইলস ডিলিট করে দিয়ে গিয়েছিলেন। কি বললে? সালুকে কিছু ফাইল ডিলিট করে দিয়েছে? সেগুলো কোন ফাইল ছিল কিছু জানতে পেরেছো? স্যার এই বিষয়ে কোনো আইডিয়া নেই আমার। আমি ওকে এক্ষুনি একটা ফোন করে দেখি। ফোনটা বেজেই যাচ্ছে অথচ ও তুলছেই না। স্যার আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি ফোনটা তোলেননি। সালুকে ফোন তুলছেই না কেন? ফোনটা কেন তুলছে না এই সালুকে? তাছাড়াও এমন কোন ফাইল ডিলিট করেছে? এমন কোন ফাইল? আর কি ছিল সেই ফাইলে যার জন্য সালুকে এতটা ভয় পেয়ে গেছে? রোহিতের খুন ডান্স বারের মেকআপ রুমেই হয়েছিল? হ্যাঁ। তোমার কোনো ধারণা আছে কে খুন করতে পারে? না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ওকে কিছু বলেছিল ডান্স বারে কার সঙ্গে দেখা করতে গেছিল? না, কিন্তু 2-3 দিন ধরে ও খুবই ডিস্টার্ব ছিল। ঠিক কি ব্যাপারে? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কিছু বলেনি। আচ্ছা, এই টেনশনটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল ওর? কোনো ঘটনা ঘটেছিল? 2-3 দিন আগে একটা ছোট চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম। এরপর রোহিত কারোর সাথে কথা বলার জন্য দোকানের পেছনে চলে গেল। চাওয়ালাও খুব ভালো শুনেছিল, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর রোহিতকে টেন্স লাগছিল, অদ্ভুত সব কাজ করছিল। চাওয়ালা ফোনে? আচ্ছা আচ্ছা, তুমি জানো ও ঠিক কি কথা শুনেছিল? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু এড়িয়ে গেল। ওই সময় কিছু একটা ডাউট হয়েছিল চাওয়ালার। চাওয়ালাকেই ধরতে হবে। হ্যাঁ নিখিল, হ্যাঁ বলো। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। স্যার এখানে দেখা যাচ্ছে সালুকে স্যারের ফোনটা মুভ করছে না, একই জায়গায় আছে। মানে উনি এখানে আশেপাশেই আছেন? স্যার এটা তো কোনো রেসিডেন্সিয়াল এলাকা মনে হচ্ছে। স্যার জিপিএস এর হিসাব অনুযায়ী ওনার ফোন এই রাস্তাতেই আছে। কি হলো স্যার? সালুকে স্যারের গাড়ি এখানে দাঁড়িয়ে কেন? ডিসিপি সাহেবের ঘরের সামনে? চলো ভেতরে যাই। স্যার সালুকে স্যারের গাড়ি এখানে, কিন্তু ওনাকে তো দেখা যাচ্ছে না। স্যার ওনার ফোনটাও নেই গাড়িতে।
সালুকে স্যার ডিসিপি স্যারের কাছে কেন এসেছেন? ব্যাপারটা কি? স্যার উনি যদি ডিসিপি স্যারের সাথে দেখা করতে আসেন তাহলে উনি কোথায় গেলেন? চলো ডিসিপি সাহেবকে জিজ্ঞাসা করি একবার। ডিসিপি সাহেব দরজা খুলছেন না কেন? স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে সালুকে স্যার ফোন তুলছেন না আর ডিসিপি স্যার দরজা খুলছেন না, এটা কি করে হতে পারে? তোমরা একটু পেছনে সরে যাও। ডিসিপি সাহেব। সালুকে স্যার। সালুকে স্যার। স্যার। ডাক্তারবাবু। কেউ সারাই দিচ্ছে না। স্যার সালুকে স্যারের গাড়ি বাইরে আছে মানে ওনার তো ভিতরেই থাকার কথা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, চলো ভেতরে সার্চ করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। সালুকে স্যার। সালুকে স্যার। ও, এই ডিএনএ রিপোর্ট তো আর এই চুল স্যার এই কি হলো স্যার? জানা গিয়েছে যে রাজা মানে রোহিতের খুন ঠিক কে করেছে। কে করেছে? ডিসিপি সাহেব নিজে। কি? এই ডিএনএ রিপোর্টটা দেখো, সবকিছু বুঝতে পারবে তুমি। সমস্ত রহস্যের এখানেই সমাধান আছে। এই চুলের টুকরোটার ডিএনএ ডিসিপি স্যারের ডিএনএর সাথে ম্যাচ করে যাচ্ছে? হ্যাঁ, আমি বিশ্বাসই করতে পারছি না যে ডিসিপি সাহেব নিজে রোহিতকে খুন করেছে। স্যার ওই ঘরের ড্রয়ার থেকে এই গুলিটা পেয়েছি। এই ফায়ার করা বুলেট ডিসিপি সাহেব নিজের ঘরে লুকিয়ে কেন রেখেছেন? ও মাই। স্যার স্যার এখানে আসুন স্যার। আসছে নিখিল। স্যার এই দেখুন স্যার। এই চশমা তো ডক্টর সালুকে। নিখিল ঘরটার ভেতরে ভালো করে চেক করো। নিখিল শুনতে পাচ্ছ না? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন এখানে? তুমি ডিউটিতে আছো, এই ঘরটাকে ভালো করে চেক করো, তাই কোনো গুলি বা হাতিয়ার আছে কিনা। স্যার 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 এখানে এখানে কিছুই পেলাম না। স্যার সালুকে স্যারের মুখটাকে কেউ এখনো কিন্তু প্রমাণ হয়নি যে এই লাশ সালুকে স্যারের কিনা। লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাই। না স্যার, আমার তার এটা হবে না স্যার, আমি এটা করতে পারবো না। সারিকা,
তুমি একটু বোঝার চেষ্টা করো। দুঃখ তো আমাদেরও হচ্ছে, থেমে থাকলে তো চলবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে এই লাশটা আসলে শালুকেরই কিনা। এই জন্য ডিএনএ টেস্ট করা ভীষণ জরুরি, বুঝেছো সারিকা? ডিএনএ টেস্ট করাটা খুবই জরুরি। স্যার, আমার মন বলছে যে ইনি সালুকে স্যার হতেই পারেন না। আমার মনও তো ঠিক এই কথাই বলছে যে এটা শালুকে নয়, কিন্তু কি আর করা যাবে? কিন্তু এই মনটাকে বোঝানোর জন্য প্রমাণের দরকার হয়, প্রমাণের দরকার হয়। ডক্টর সারিকা, আপনি আপনি তাড়াতাড়ি চেক করে বলে দিন না যে উনি শালুকে স্যার নন। বলে দিন না। হ্যাঁ সারিকা, চলো। এটা হতে পারে না। শালুকে তুমি খুব ভুল করলে বন্ধু, ভীষণ ভুল করলে। ফিরে এসো, তুমি আবার ফিরে এসো বন্ধু। শালুকে, তুমি আবার আমাদের মধ্যে ফিরে এসো। শালুকে, আমার প্রিয় বন্ধু, আমাদের বন্ধুত্বের দিব্যি রইল। যে তোমার এই অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে শেষ করে দেব। ডিসিবির বাড়ি থেকে যে বুলেটটা পাওয়া গেছিল সেটা চেক করেছো? কি হলো কি? হ্যাঁ, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জিজ্ঞেস করছি, ওই বুলেটটা যেটা ডিসিবির বাড়ির থেকে পাওয়া গিয়েছিল সেটার রিপোর্ট কি? আমি চেক করেছি। রিপোর্টে কি আছে? ওই বুলেটটাতে আমি রক্তের চিহ্ন দেখেছি, যেটা রাজা মানে রোহিতের রক্তের সঙ্গে মিলে যাচ্ছে। রোহিত মানে রাজার রক্তের সঙ্গে ম্যাচ করছে? তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমার সন্দেহটাই ঠিক ছিল। স্যার, আপনার মনে হয় যে ডিসিপি স্যারই স্যার, আমরা দিনরাত অপরাধীদের ধরে বেড়াই। কারোর সঙ্গে যদি ওদের শত্রুতা থাকে তো আমাদের সঙ্গে হবে সেটা। ডক্টর সালুকে কেন মারলো ওরা? কে ওনার শত্রু হতে পারে? শত্রু বাইরের নয়, ভেতরেরই কেউ দয়া। হ্যাঁ, ঘরেরই কেউ।
ঘরের লোক? হ্যাঁ, ঘর শত্রু বিভীষণই এই কাজটা করেছে দয়া। আর এই ঘর শত্রু বিভীষণ হলো আমাদের ওই ডিসিপি। ডিসিপি নিজে? হ্যাঁ দয়া, ওই ডিসিপি। কিন্তু স্যার, ডিসিপি সাহেবের ডক্টর সালুকের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? দয়া, শালুকে এমন কোনো একটা প্রমাণ পেয়েছিল যেটা ডিসিপির বিরুদ্ধে ছিল। স্যার, যদি তাই হয় তাহলে ডিসিপি স্যারকে উত্তর দিতেই হবে। শালুকের মৃত্যুর জন্য শাস্তি পেতেই হবে ওই ডিসিপিকে। আমি ওকে এত সহজে ছাড়বো না। কিন্তু স্যার, ওনাকে কোথায় খুঁজে পাবো? ডিসিপি স্যারের ফোনও তো ট্রেস করা যাচ্ছে না। একটা রাস্তা আছে স্যার ডিসিপি পর্যন্ত পৌঁছানোর। কি দয়া? স্যার, নীরজ সেদিন আমায় বলেছিল যে ও আর রাজা মানে রোহিত ওই চাওয়ালাকে ফোনে কথা বলতে শুনেছিল। যে কথাগুলো শুনে ওরা দুজন ওখান থেকে চলে গেছিল। এই ঘটনার পরেই ডিসিপি সাহেব রোহিতকে খুন করে দিয়েছিল। চাওয়ালা? আরে শোনো তো ভাই, এদিকে এসো। স্যার 2 মিনিট লাগবে, চাওয়ালা নেই এখন। চা দোকানে নেই? এদিকে শোনো। আগে স্যার। তুমি কে? আগে আমাকে দোকানটা দেখার জন্য বলেছে স্যার। তাহলে চা দোকানে গেল কোথায়? আমি জানি না স্যার। আরে লোক এসেছিল, ওর সঙ্গে কোথাও গেছে স্যার। কোন লোক ছিল? সেসব তো জানি না স্যার। দেখতে কেমন ছিল? একটু বয়স্ক ছিল স্যার, আর স্যুট বুট পরে একটু ভালো ঘরের দেখে মনে হচ্ছিল স্যার। গলা কি খুব গম্ভীর ছিল? হ্যাঁ স্যার, চোখগুলোও বড় বড় ছিল, বাঘের মতো এদিক ওদিক দেখছিল স্যার। মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নেবে। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই তো ছিল। আচ্ছা, লোকটা চাওলাকে নিয়ে কোন দিকে গেছে? এই দিকে নিয়ে গেছে স্যার, এক্ষুনি নিয়ে গেছে স্যার। অজিত, গাড়িটা তাড়াতাড়ি চালা। ডিসিপি স্যার খুব দূরে যাননি হয়তো। ইয়েস স্যার। ডিসিপি সাহেবের মাথা একদম গরম হয়ে রয়েছে। এমন না হয় যে চাওয়ালাকেও একদম। রোহিত আর সালুকের স্যারের সঙ্গে যা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে উনি যা খুশি তাই করতে পারেন। কি হয়েছে অজিত? গাড়ি থামালে কেন? স্যার, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছি না ডিসিপি স্যার কোন দিকে গেছেন। এই রাস্তাটা তো বস্তির দিকে যাচ্ছে, লোকজন ভরা অঞ্চলে। এদিকে নিশ্চয়ই যায়নি। সামনের রাস্তাটা নির্জন, এদিকেই গেছে হয়তো। গাড়ি চালা। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মায়ের দেবে কে বলছি, আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে তুই জানিস না কিছু? আমি আপনার হাতে পা সত্যি জানিস না? আমাকে ছেড়ে দিন স্যার। ডিসিপি চিত্রলোকে মারবার জন্য লোক জন্মে গেল আর ডিসিপি নিজেই জানে না সেটা? হ্যাঁ, কে সে? না স্যার, আমি জানি না স্যার। হিরণ্যকশিপুরেরও নিজের জানা ছিল না কি তাকে মারতে পারে, কিন্তু আমি নিজেকে হিরণ্যকশিপু হতে দেব না। কে সে? কে সে? স্যার, আমি জানি না স্যার। স্যার, আমি জানি না। আমি ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। মরার জন্য তৈরি হয়ে যা। স্যার, আমার বন্দুক কেন স্যার? স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি তোর কিচ্ছু জানি না খুলিটা স্যার। ফুটো হতে আর 2 সেকেন্ড বাকি আছে। ডিসিপি স্যারের গাড়ি। বলে ফেল কে সে, কে আমাকে মারবে। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। বল। মেরে দিয়েছে। ডিসিপি স্যার, দাঁড়ান স্যার। অভিজিৎ, তোমরা এখানে? নো 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 স্যার, নো স্যার, প্লিজ। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি করেছি? কি করলেন? একে গুলি করে মেরে দিলেন আপনি, আর জিজ্ঞেস করছেন কি করলেন? ফেইন্ট হয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে? অজিত, চেক করো। স্যার। না 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 স্যার, প্লিজ। গুলি করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে গুলি করবে? স্যার। অভিজিৎ, তুমি ডিসিপিকে গুলি করবে? হ্যাঁ হ্যাঁ। কি আলতু ফালতু বকছো? স্যার, বন্দুকটা দিন। তুমি জানো কার সাথে কথা বলছো? স্যার, গানটা দিন প্লিজ। সিআইডিতে থাকার ইচ্ছে নেই? সেসব কথা পরে হবে ডিসিপি স্যার। বন্দুকটা দিন। তোমার দিন শেষ হয়ে গেছে সিআইডিতে, অভিজিৎ। স্যার। হ্যাঁ জিৎ, কি হয়েছে? স্যার, ও তো